আসক্তিময় আকাঙ্ক্ষা সূচনা পর্ব। তোমাকে আমি বিয়ে করব ঠিকই, কিন্তু আমার থেকে ভালোবাসা পাওয়ার আশা রাখবে না কোনোদিনও। গায়ে হলুদের ঠিক আগের মুহূর্তে হবু বরের মুখে এমন ধারার কথা শুনে ফোনটা কান থেকে নামিয়ে দুপা পিছিয়ে এলো শৈরীতে। একবার জানালা দিয়ে উঁকি মেরে বিয়েবাড়ির কোলাহল দেখে চোখ বুজল শৈরীতি। পুনরায় ফোনটা কানে ধরল সে। তাহলে বিয়েতে কেন রাজি হয়েছিলেন? বাপমা মরা ছোট বোনটার সুখের জন্য। চোখ মুখ কুঁচকে দাঁড়ালো শৈরীতি। মানে স্পষ্ট করে বলুন। সেসব তোমার না জানলেও চলবে, শুধু আমি যেটা বললাম মাথায় রেখো। এভাবে দুটো জীবন নষ্টের কোনো মানেই হয় না। আমি এখনই বাবাকে বলে দিচ্ছি বিয়েটা ভেঙে দিতে। না, বিয়েটা হবে। তাহলে তো জেনে শুনে নিজের জীবনটা আগুনে তুলে দেওয়া হবে। আমার জীবনটা শেষ হয়ে যাবে। তোমার কোনো কিছু চাহিদা অপূর্ণ রাখবো না আমি। সব পাবে, যা চাইবে সব। শুধু ভালোবাসার আশা রাখবে না। ভালোবাসা ছাড়া সংসার হয় মিস্টার বিভোর কাঞ্জিলাল? তা জানি না, তবে বিয়েটা কোনো মতেই ভাঙা যাবে না। ঠিক আছে, আপনি যা চাইছেন তাই হবে। তবে আমার দুটো শর্ত আছে। বলো। 1. আপনি আমার অনুমতি ব্যতীত কোনোদিনও আমাকে স্পর্শ করতে পারবেন না। রাজি? আমি। 2 শর্তটা, আপনি কোনোদিনও আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলাবেন না। তোমার দুটো শর্তই আমি রাজি। ফোনটা খট করে কেটে দিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে দেয় বিভোর। বাইরে থেকে আসা সানায়ের শব্দ 2 কানে চেপে ধরে বিভোর। আবারও ফোনটা হাতে তুলে নিয়ে মেসেঞ্জারে ঢুকে সেই চিরপরিচিত আইডিতে ঢোকে, যেটা আজ গত 2 সপ্তাহ ধরে অফলাইন দেখাচ্ছে। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে টাইপ শুরু করে বিভোর। পরিস্থিতি আজ আমার বিপরীতে। তবে দুনিয়া উলটপালট হয়ে গেলেও বিভোর শুধু তার সন্ধ্যার হয়েই থাকবে আজীবন, আমৃত্যু। তোমার প্রতি আসক্তিটা আমার শেষ হওয়ার নয়। তুমি আমার সেই প্রিয় আকাঙ্ক্ষা, আমার আসক্তিময় আকাঙ্ক্ষা। মেসেজটা সেন্ড করলো সন্ধ্যা তারা নামক আইডিতে। কিন্তু এবারও ভাগ্য তার সহায় হলো না। মেসেজটা সেন্ড হয়েই রইল, ডেলিভার হলো না। ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস ফেলে হাসি মুখে দরজা খুলে বাইরে বেরোলো বিভোর। মণ্ডপের দিকে এগিয়ে যেতেই তার ছোট বোন বিনিতা ছুটে এলো তার কাছে। ছোট বোনটাকে দেখে প্রশান্তি ভরা হাসি দিল বিভোর। তার আদরের ছোট বোনেরও আজ বিয়ে, তাও বিভোরের হবু বউয়ের একমাত্র দাদার সাথে। দাদা ভাই, এতক্ষণ কি করছিলি? তোর জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানিস? ওই বাড়ি থেকে সৌজন্যের গায়ে ছোঁয়ানো হলুদ দিতে আসা সবাই এখনও অপেক্ষা করছে তোর গায়ে ছোঁয়ানো হলুদ ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। রীতিদিত অপেক্ষা করছে। কাজ ছিল একটু, চল এবার যা নিয়ম আছে করতে বল। বিছানায় পা ছড়িয়ে ফোন ঘাঁটছে শৈরীতি। ফোনের ডাটা অন করে ফেসবুকে ঢুকে প্রথমেই সার্চ লিস্টে যায় ডক্টর বিভোর কাঞ্জিলাল দিয়ে সার্চ করতে ওর চেনা মানুষটার প্রোফাইল বেরিয়ে আসে। প্রোফাইলে ঢুকেই চোখ যায় প্রোফাইল পিকচারের দিকে। কোনো অ্যাওয়ার্ড ফাংশনে প্রাপ্ত অ্যাওয়ার্ড হাতে দাঁড়িয়ে আছে বিভোর। শৈরীতি হাসে। টুক করে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে দেয় বিভোরের আইডিতে। মিস্টার কাঞ্জিলাল, ভালো তো আমাকেই বাঁচতে হবে আপনাকে, আর সেটাও নিজে থেকে ভালোবাসবেন। একসময় আমার সান্নিধ্য পাওয়ার জন্য ছটপট করবেন আপনি। আমাকে একটিবার দেখার জন্য পাগলের মতো ছুটে আসবেন আমার কাছে। এটা আমার চ্যালেঞ্জ। এই শৈরীতি লাহিড়ির ফাঁকা আওয়াজ দেয় না। ওয়েট অ্যান্ড ওয়াচ ডক্টর কাঞ্জিলাল। গায়ে হলুদের পর্ব মিটিয়েই 2 বাড়ির আত্মীয় স্বজন রওনা দেয় বিবাহের জন্য ভাড়া করা লজের উদ্দেশ্যে। 2 বাড়ির একেবারে নিকটবর্তী স্থানে অবস্থিত মুখোমুখি 2টি লজ। একটা লজে পুরো লাহিড়ী পরিবার আর অন্য লজে পুরো কাঞ্জিলাল পরিবার। বিয়ের অনুষ্ঠান এবং বৌভাতের অনুষ্ঠান সব লজেই হবে। বিভোর লজে ঢুকেই
ওর জন্য নির্দিষ্ট করে রাখা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ফোনটা হাতে নিতেই মুখে একটা হাসি ফুটে ওঠে। মেসেজটা ডেলিভার হয়েছে, কিন্তু সিন হয়নি। একটা আশার আলো ফুটে ওঠে, নিভে যায়। যারা ভিডিও কল লাগাতে যাবে সেই সময় বিভোরের ফোনে সৈরীতির ফোন ঢোকে। বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে বিভোর। ফোন করেছো কেন? আপনি তো বলেছেন ভালোবাসার আশা না করতে। এটা তো বলেননি যে ফোন করা যাবে না। কি দরকারে ফোন করেছো বলো। দেখুন, আমি জানি আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা করছেন, তবে বিয়ের সময় যদি ব্যর্থ প্রেমিকের মতো মুখ গম্ভীর করে রেখে বিয়ের একটা ছবিও খারাপ করেছেন, তাহলে আবার দ্বিতীয়বার বিয়ে করাবো আপনাকে দিয়ে। তোমাকে কে বলল আমি ব্যর্থ প্রেমিক? এটা বোঝা তো অল্প সময়ের ব্যাপার। এটুকু বুদ্ধি থাকলে এটা বোঝা যায়। কিভাবে? প্রেমিকা না থাকলে আপনি কি আর আমাকে ভালোবাসতেন না? আমি তো অতটাও দেখতে খারাপ নই, তাই না? ঠিকই বলেছ, আমি একজনকে ভালোবাসি। আমি এভাবে তোমার জীবনটা নষ্ট করতে চাইনি। কিন্তু তোমার বাবা... কথাটা বলে থেমে যায় বিভোর। কি মারাত্মক ভুল করতে যাচ্ছিল সেটা ভেবে আঁতকে ওঠে সে। মিস্টার সুভাষ লাহিড়ী যদি জানতে পারেন ওনার মেয়েকে এই কথাটা বলে দিয়েছে বিভোর, তাহলে যে ওর বোনের বিয়েটা ভেঙে যাবে। 2 মাসের অন্তঃসত্ত্বা বিনিতা যে তখন আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার বাবা... কি ডক্টর কাঞ্জিলাল? কিছু না, রাখছি। এই শুনুন। শুনছি। সিঁদুরটা যেন আমার নাকে পড়ে। বিরক্ত হয়ে কোনো উত্তর না দিয়েই ফোনটা কেটে দিল বিভোর। ফোনটা রেখে পেছনে ঘুরতেই বিনিতা জড়িয়ে ধরে বিভোরকে। ফুপিয়ে কেঁদে ওঠে সে। কাঁদছিস কেন পাগলি? দাদা ভাই, আমার একটা ভুলের জন্য তোর জীবনটা শেষ হয়ে গেল এভাবে। শুধুমাত্র আমার জন্য তুই আজকে নিজেকে বলি দিচ্ছিস। জানিসনি তো, মা যখন মারা যায় তখন তোর বয়স মাত্র 3 দিন। বিপুর 4 আর আমার 10। সেই তখন থেকেই তোদেরকে নিজে হাতে বড় করেছি আমি। তোরা হলি আমার 2 চোখের 2টো মণি। আমার এক চোখের মণি খারাপ হয়ে গেলে আমি তো এমনিতেই অন্ধ হয়ে যাব। তাই তোকে কষ্টে রেখে আমি কিভাবে সুখী হব বলতে পারিস? আমার সব সুখের কারণই তো তোরা। আমাকে ক্ষমা করে দে দাদা ভাই। আমি আর সৌজন্য তোকে না জানিয়ে 1 বছর আগে রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলেছি, আর তার ফল আমার পেটের বাচ্চা। ছি বোন, নিজের সন্তানকে এরকম করে বলতে হয় না। ও তোদের দুজনের বৈধ সন্তান। আর খবরদার দ্বিতীয়বার যদি আমার ভাগ্নে বা ভাগ্নিকে খারাপ বলেছিস তাহলে খুব বকবো। বাবা, ভাগ্নে ভাগ্নি পৃথিবীর আলো দেখতেই না দেখতে দাদা বোনের ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে। আবার খারাপ কথা বলছিস? দাদা ভাই, তুই রীতিদিকে মেনে নিতে পারবি তো? এখন এসব কথা থাক বোন। কথার মাঝে ঘরে একজোড়া ছোট পা হেলতে দুলতে ঘরে ঢোকে। ঘরে ঢুকেই কোমরে হাত দিয়ে রাগী ভঙ্গিতে দাঁড়ায়। বিভোর আর বিনিতার ওরকম ভঙ্গিমা দেখে হেসে ফেলে। বিভোর বাচ্চাটার সামনে বসে। মাম্মু, তুমি আমাকে একটুও ভাইও বাতো না। এ বাবা, আমার পাকা বুড়িকে কে বলেছে তার মামু তাকে ভালোবাসে না? জানি মিমির বেবি হবে তো, তাই তুমি আর আমাতে ভালোবাতো না। বিভোর কোলে তুলে নেয় তার ছোট্ট পাকা বুড়িকে। 2 বছরের ছোট মনীষা অভিমানে ঠোঁট ফুলায়। বিভোরের বড় বোন বিপাশার একমাত্র মেয়ে সে। বাড়ি এবং মামাবাড়ির খুব আদরের। এই ভাইয়া, আমি যে পিপি হচ্ছি, সেই ট্রিটটা কবে দিবি? সৈরীতি মুখ চেপে ধরে সৌজন্য এদিক ওদিক তাকিয়ে ওর মুখ চেপে ধরেই ঘরে নিয়ে দরজা আটকে দেয়। পাগল হয়েছিস বোন? বিয়েবাড়িতে সারাক্ষণ নিমন্ত্রিতরা ঘুরোঘুরি করছে, কারোর কানে গেলে কি হবে ভেবে দেখেছিস? এই, তুই এত ভয় পাচ্ছিস কেন ভাইয়া? তোরা তো 1 বছর আগেই বিয়ে করে নিয়েছিস। তোরা মা বাবা হবি, এটা স্বাভাবিক। তুই কি এখন জনে জনে গিয়ে বলতে যাবি আমি আর ঋতু আগে থেকেই বিবাহিত? তুই এত ফাস্ট এগোলে তো আমাকে জনে জনে বলে বেড়াতে হবে কথাটা। তোরও
তো আজ বিয়ে হচ্ছে, আমিও দেখব তোরাও ফাস্ট ফাস্ট এগোস কি না। ছি, বোনকে কেউ এসব কথা বলে? কোনো কথা কি মুখে আটকায় না? বোন দাদাকে বলতে পারলে দাদা কেন বোনকে বলতে পারবে না? বিয়েটা অবশেষে হয়ে গেছে। বৌভাতের অনুষ্ঠান শেষ হতেই বিভোর রীতিকে নিয়ে কাঞ্জিলাল বাড়িতে চলে আসে, আর সৌজন্য বিনিতাকে নিয়ে লাহিড়ী বাড়িতে ফিরে গেছে। ফুলসজ্জার ব্যবস্থাটা নিজেদের বাড়িতেই করা হয়েছে। অনেকক্ষণ ধরে মাথায় ঘোমটা টেনে বিছানার মাঝে বসে আছে রীতি। প্রচণ্ড পরিমাণে বিরক্ত সে। বিভোর এর ওপর রাগে চোখ মুখ লাল করে বসে আছে। ফোনে মেসেঞ্জারে নোটিফিকেশন ঢুকতেই আরও বিরক্ত হয় রীতি। ফোনটা হাতে নিয়েই দেখে মেসেঞ্জারের নোটিফিকেশন। ক্লিক করতেই ভেসে ওঠে মেসেজ। বোঝো না তোমার ডাক্তার সাহেব তোমাকে কতটা ভালোবাসে? কি হয়েছে তোমার? 2 সপ্তাহ চলে গেল তোমার সাথে কোনো কথা হয়নি। আমি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি সন্ধ্যা। তোমার নিস্তব্ধতা আমার হৃদয়টা পুড়িয়ে দিচ্ছে। এরকমভাবে তিলে তিলে মারার থেকে একেবারেই মেরে ফেলো আমায় তুমি। মেসেজটা মাত্রই ডেলিভার হয়েছে রীতির ফোনে। বিভোরের থেকে সকালেও একটা মেসেজ পেয়েছে সে, কিন্তু সে তাড়াতাড়ি ধরা দিতে চায় না তার বিভোরের কাছে। ও চায় বিভোর নিজে তাকে খুঁজে বের করুক। কিন্তু বিভোরের লাস্ট মেসেজটা গলা শুকিয়ে আসে সৈরীতির। তাই কোনো কিছু না ভেবেই টাইপিং শুরু করে। আপনি আমায় আদেও ভালোবাসেন তো ডাক্তার সাহেব? মেসেজটা সেন্ড করতেই সঙ্গে সঙ্গে সিন হয়, যেন অপর প্রান্তের মানুষটা এই মেসেজের অপেক্ষায় বসেছিল। সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে টাইপিং শুরু হয়। 2 বছরের সম্পর্কে আমাকে একটুও বিশ্বাস করা গেল না সন্ধ্যা? তোমার সন্দেহ আছে নাকি আমার ভালোবাসা নিয়ে? মেসেজটা পেতেই রীতির মুখে হাসি ফুটে উঠল। আর কোনো রিপ্লাই দিল না। ওই আইডিটা লগ আউট করে নিজের রিয়েল আইডিতে লগ ইন করলো। তারপর ডাটা অফ করে বিভোরের নাম্বারে ফোন লাগালো। 10 সেকেন্ডের ব্যবধানে ফোন রিসিভ হলো। আপনি কখন রুমে আসবেন? আমি আর আপনার জন্য অপেক্ষা করতে পারছি না। কে অপেক্ষা করতে বলেছে তোমাকে আমার জন্য? যদি ভেবে থাকো আমি আজ তোমার সাথে ফুলসজ্জা করব, তাহলে সেই আশা ভুলে যাও। আমি ওই রুমে যাব না। কথাটা বলেই ফোন কেটে দিল বিভোর। সৈরীতি মুখ গোমড়া করে ফোনটা বিছানায় ছুঁড়ে মারে। সেও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। শরীর থেকে সমস্ত ফুলের সাজ খুলে রুম থেকে পা বাড়ালো বিভোরের উদ্দেশ্যে। সে জানে বিভোর এখন কোথায় থাকতে পারে, কেননা বিভোরের সমস্ত খুঁটিনাটি বিষয় যে তার সন্ধ্যা জানে। এইভাবে বাঁকা হাসল সৈরীতি। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন থাকায় সে অতি সাবধানে পা টিপে টিপে বিভোরের মৃত মা বাবার রুমের দরজা খুলল। অন্ধকারের মধ্যে বিভোরের ফোপানোর শব্দ শুনে বুকটা কেঁপে উঠল রীতির। রুমের লাইটটা জেলে বিছানার পাশে বসে থাকা বিভোরকে টেনে নিজের বুকে জড়িয়ে নিল সে। কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্তও নিয়ে নেয় যে সবটা জানিয়ে দেবে সে বিভোরকে, কারণ বিভোরকে সে প্রচণ্ড ভালোবাসে। তাই ভালোবাসার মানুষের কান্না সে দেখতে পারবে না। আমাকে আপনার কিছু বলা আছে। মেয়েলি কণ্ঠ স্বর শুনে সৈরীতির বুক থেকে ছিটকে সরে যায় বিভোর। এতক্ষণ ওর খেয়াল ছিল না ও কাকে জড়িয়ে ধরেছিল। তুমি এখানে কি করছো? রুমে যাও বলেই উঠে দাঁড়িয়ে বারান্দায় চলে যায় বিভোর। সৈরীতিও যায় বিভোরের পেছনে পেছনে, গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বিভোরকে। ডাক্তার সাহেব, আমি আপনার কথাটা শেষ করতে পারে না সৈরীতি। প্রচণ্ড রাগের বশে সজোরে ধাক্কা দেয় বিভোর সৈরীতিকে। সৈরীতি টাল সামলাতে না পেরে পড়ে যায় বারান্দার এক কোণে। লোহার রেলিংয়ে মাথা লেগে কপালটা বেশ খানিকটা অংশ কেটে রক্ত গড়িয়ে পড়ে সৈরীতির গাল বেয়ে। সেদিকে কোনো খেয়াল নেই বিভোরের। তোমাকে আমি বলেছি না ভালোবাসার আশা করবে না, তা সত্ত্বেও তুমি আমার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছো। আর প্লিজ ডোন্ট কল মি ডাক্তার সাহেব নেক্সট টাইম। বেরিয়ে যাও এই ঘর থেকে। আমার ধারে কাছে আসারও চেষ্টা করবে না কখনো।
না হলে এর ফল খুব খারাপ হবে। পকেট থেকে সিগারেট বার করে সিগারেট ধরায় বিভোর। শৈরীতি কোনো রকমে হাত দিয়ে কপালটা চেপে ধরে চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে যায় রুম থেকে। ফুলশয্যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় সাজানো সব ফুল ছিঁড়ে ফেলে শৈরীতি। তারপর বিছানায় উপুড় হয়ে শুয়ে বালিশটাকে চেপে ধরে কাঁদতে থাকে। বৌদি, বৌদি, দরজা খোলো। বড় ননদ বিপাশার ডাকে ঘুম ভাঙে শৈরীতি। জানলা দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে রুমের মধ্যে। চোখের জল শুকিয়ে যাওয়ায় চোখের টান লাগতেই সামনে গিয়ে আয়নার সামনে দাঁড়ায় শৈরীতি। নিজের মুখমণ্ডলের অবস্থা দেখে আঁতকে ওঠে সে। মুখে বাঁ সাইডটা শুকনো রক্তের দাগ জ্বলজ্বল করছে এখনো। বৌদি, উঠেছ? আমরা বাড়ি যাচ্ছি, একবার বাইরে এসো। না, এই অবস্থায় বাইরে যেতে পারবে না শৈরীতি। সবাই জিজ্ঞেস করলে কি উত্তর দেবে সে? দিদিভাই, আমি চেঞ্জ করে নিচে আসছি, মিনিট 15 একটু অপেক্ষা করো প্লিজ। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। শৈরীতি ব্যাগ থেকে টাওয়েলটা বের করে ওয়াশরুমে যায়। টাওয়েলের এক কোণ ভিজিয়ে সযত্নে রক্তটা পরিষ্কার করে নেয়। তারপর ব্রাশ করে রুমে আসে। ডাক্তার মানুষের ঘরে একটু খুঁজতেই ফার্স্ট এড বক্সটা পেয়ে যায় শৈরীতি। আয়নার সামনে দাঁড়িয়ে ক্ষতস্থানে মলম লাগিয়ে নিজেই নিজে ব্যান্ডেজ করে নেয়। তারপর একটা নতুন শাড়ি বের করে পরে ঘোমটা দিয়ে রুমের বাইরে বেরোয় শৈরীতি। ড্রয়িং রুমে যেতেই দেখে বিপাশা ওর মেয়ে মনীষাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। শৈরীতি গিয়ে ওদের সামনে দাঁড়ায়। এখনই চলে যাচ্ছ দিদিভাই? আর কটা দিন থেকে গেলে হতো না? না গো বৌদি, আমাদের কালই দিল্লি ফিরতে হবে। তোমাদের বিয়ে উপলক্ষে তোমাদের জামাই 5 দিনের ছুটি ম্যানেজ করে এসেছে, তাই আর থাকতে পারবো না। তোমরা একটু বসো, আমি ব্রেকফাস্টটা বানাচ্ছি। বৌদি, আজকে আর নয়, নেক্সট টাইম এসে তোমার হাতে রান্না খেয়ে যাব। কিন্তু তোমার কপাল কি করে কাটলো গো? ও কিছু না, অচেনা জায়গায় অন্ধকারে হাঁটতে গিয়ে দেওয়ালে মাথা ঠুকে গেছে। চিন্তা করো না, তোমার দাদাভাই তো ব্যান্ডেজ করে দিয়েছে। বৌদি, আমার দাদাভাইয়ের খেয়াল রেখো। মা বাবা মারা যাওয়ার পর আমাদের খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখার সময় পায়নি দাদাভাই। তুমি একটু ওকে দেখে রেখো, যত্ন রেখো। বিপাশা মেয়ে আর বরকে নিয়ে চলে যায়। সকাল হতে না হতেই সব আত্মীয় স্বজনরা চলে যাওয়ায় বাড়ি এখন পুরো ফাঁকা। শৈরীতি আর বিভোর ছাড়া কেউ নেই বাড়িতে। শৈরীতি রান্নাঘরে ঢোকে বিভোর এর প্রিয় ব্ল্যাক কফি বানাবে বলে। অনেক খোঁজাখুঁজির পর সমস্ত প্রয়োজনীয় জিনিসও পেয়ে যায়। কফি বানিয়ে বিভোর কাল রাত থেকে যে রুমে আছে সেই রুমের সামনে যায়। ভেতরে আসবো মিস্টার কাঞ্জিলাল? ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ভেজানো দরজাটা হালকা হাতে ঠেলে শৈরীতি ভেতরে ঢুকে দেখে ভোর পুরো বিছানা জুড়ে উপুড় হয়ে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। কফির কাপটা টেবিলে রেখে ভোরের কাছে যায়। বিভোরবাবু, আপনার জন্য কফি এনেছি। বিভোরবাবু, নিতু, ঘুমোতে দে তো, আজ হসপিটালে যাব না, অফ নিয়েছি। বিভোরবাবু, আমি রীতি, শৈরীতি। শৈরীতির নাম শুনে ধড়ফড়িয়ে বিছানা ছেড়ে উঠে বসে বিভোর। চোখ দুটো হাতের উল্টো পিঠে দিয়ে রোগড়ে তাকায় রীতির দিকে। তুমি এই ঘরে এসেছো কেন? আমার পারমিশন ছাড়া এই ঘরে কেউ ঢোকে না। এক্ষুনি বেরিয়ে যাও, আর নেক্সট টাইম যেন এই ঘরের আশেপাশেও তোমাকে না দেখি। চন্দ্রের অবস্থান খোলা আকাশের কোনো এক প্রান্তে। পূর্ণিমা চাঁদের আলো অবহেলিত ভাবে প্রবেশ করছে শৈরীতির রুমের বারান্দায়। সেখানে যে চন্দ্রবিলাস করার মতো কোনো ভালোবাসার মানুষ নেই। রুমের মধ্যে টেবিলে ল্যাম্পের সুইচটা একবার অন একবার অফ করছে শৈরীতি। বছর 2 আগে মেসেঞ্জারের কলে কিছু কথোপকথন ভেসে আসে শৈরীতির চোখে। আপনি আমাকে না দেখেই কিভাবে ভালোবাসার কথাগুলো বলছেন ডাক্তার সাহেব? ভালোবাসতে গেলে কি আগে তাকে দেখতে হয়? অবশ্যই হয়। আমি যদি কুৎসিত দেখতে হই, আপনার পাশে তো আমাকে মানাবে না। মানুষের রূপ কখনো কুৎসিত হয় না, কুৎসিত হয় মানুষের মন। আর তোমাকে না দেখেই তোমার সুন্দর মনের পরিচয় আমি পেয়েছি।
আমাকে সত্যি আপনার পাশে মানাবে না ডাক্তার সাহেব, মানাতে হবে না। পরস্পরের প্রতি ভালোবাসাটা থাকলে মানাচ্ছে কি মানাচ্ছে না এই নিয়ে ভাবা দরকার নেই। তুমি আমার, একান্তই আমার ব্যক্তিগত নারী। ভোরের আকাশে সন্ধ্যা তারা তুমি। এইসব ভাবনার মাঝেই শৈরিতির মনে হলো একবার সন্ধ্যা তারা নামক আইডিতে লগ ইন করতে। যেমন ভাবা তেমন কাজ। লগ ইন করতেই পরপর কয়েকটা মেসেজ ঢুকলো শৈরিতির মেসেঞ্জারে। ছোটবেলা থেকে বোনদের বড় করার জন্য আমার নিজের ভালো লাগা ভালোবাসা সব বিসর্জন দিয়েছিলাম। তখন বোনেদের মানুষের মতো মানুষ করাই ছিল আমার জীবনের প্রথম লক্ষ্য। অন্য কিছু নিয়ে ভাবার সময় ছিল না। কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পর আমার রোজকার শিডিউল বদলাতে শুরু করে। ধীরে ধীরে ভোরের জীবনে সন্ধ্যার আগমন ঘটল। ভোর নিজেকে চিনল। সন্ধ্যা প্রতি তার একটা আসক্তি তৈরি হলো। তোমার দিক থেকে পজিটিভ কিছু আন্দাজ করতে পেরেই আমি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গেছিলাম। ভেবেছিলাম তোমারও মনেও আমার জন্য একটা আসক্তিময় আকাঙ্ক্ষা আছে। কিন্তু সেই তুমিই আজ আমার ভালোবাসার পাশে প্রশ্নচিহ্ন এঁকে দিলে। মেসেজগুলো পড়তেই শৈরিতি কোমল হৃদয় কেঁদে উঠল। এখন তার মনে হচ্ছে এই বিয়েটা না করলেই ভালো হতো। কিন্তু সে তো ভাবেনি এত কিছু হবে। ভেবেছিল বিয়ের সপ্তাহখানেকের মধ্যেই বিভোরকে সারপ্রাইজ দেবে। কয়েক সপ্তাহ দূরত্বের পর যখন বিভোর আসল সত্যটা জানবে, তখন বিভোরের প্রতিক্রিয়া কেমন হবে সেটা দেখার একটা লোভ ছিল শৈরিতির মনে। কিন্তু সবটা যে এরকমভাবে উল্টো হয়ে যাবে, তার ডাক্তার সাহেব যে এতটা ভেঙে পড়বে সেটা ভাবেনি শৈরিতি। অজান্তেই ফুপিয়ে কেঁদে উঠল রীতি। আমি এমনটা চাইনি ডাক্তার সাহেব, আমি সত্যি এমনটা চাইনি। আপনি কি সব সত্যিটা জানার পরও আমাকে ভালোবাসবেন, নাকি আমাকে শুধু ঘৃণা করবেন? তখন আমি আপনার ঘৃণা নিয়ে বাঁচতে পারবো না ডাক্তার সাহেব, পারবো না আমি। কিছু একটা ভেবে চোখের জল মুছে বিছানায় উঠে বসল শৈরিতি। ফোনটা হাতে নিল। ফোনের ওয়ালপেপারে তখনও 12টা বেজে 47 মিনিট দেখাচ্ছে। সে তার সিদ্ধান্তে অটল। আপনি শৈরিতির কথা কোনোদিনও শুনবেন না শৈরিতি, তাই বরাবরই আপনাকে সত্যটা জানাতে ব্যর্থ হবে। তাই সন্ধ্যাকেই যা করার করতে হবে। আপনি আজই জানবেন শৈরিতি বলে কেউ নেই, আর না আছে সন্ধ্যা নামের কেউ। আছে শুধু শৈরিতি সন্ধ্যা লাহিড়ী। উফ, লাহিড়ী না, শৈরিতি সন্ধ্যা কাঞ্জিলাল। ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জারে ঢুকল। এখনও বিভোরের নামের পাশে সবুজ বাতি জ্বলছে। মনকে শক্ত করে মেসেজ পাঠালো বিভোরকে। আপনার সাথে আমার কিছু কথা আছে ডাক্তার সাহেব। কয়েক সেকেন্ডের ব্যবধানে ফিরতি বার্তা পেল শৈরিতি। বলো, তোমার সঙ্গে কথা বলার জন্যই তো আমি অস্থির হয়ে আছি সন্ধ্যা তারা। আমার নাম শুধু সন্ধ্যা নয়, নামের আগে পিছেও কিছু আছে। নামের শেষে তো পদবী থাকে। তুমি কি সেটা বোঝাতে চাইছো? না, আগে আপনি আমাকে বলুন, বিয়ে করেছেন আপনি? হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেল বিভোরের। ও চেয়েছিল সত্যটা জানাতে, কিন্তু সন্ধ্যার সাথে গত 2 সপ্তাহ কোনো কথা না হওয়ায় কিছুই জানাতে পারেনি সে। তুমি কি এই খবরটা পেয়েই আমার সাথে দূরত্ব তৈরি করেছো সন্ধ্যা? আপনার স্ত্রীর নাম কি ডাক্তার সাহেব? তুমি আমাকে ভুল বোঝো না প্রিয়। আমি পরিস্থিতির শিকার হয়েছি। আমার নিতু সুখের জন্য আমি এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। আমাকে ক্ষমা করো সন্ধ্যা। কি এমন পরিস্থিতি তৈরি হলো ডাক্তার সাহেব যে আপনি বিয়ে করে ফেললেন? মেসেজটা পাঠিয়েই হাজারো প্রশ্নের উকি দেয় শৈরিতির মনে। ও তো এইসবের কিছুই জানবে না। কোন পরিস্থিতির কথা বলছে বিভোর? বিভোরের থেকে ফিরতি বার্তাটা আসতেই গলা শুকিয়ে যায় রীতির। চোখ ঝাপসা হয়ে আসে। ঝাপসা চোখে আবারও মেসেজটা দেখে। আমার বোন 1 বছর আগে লুকিয়ে বিয়ে করেছিল। এখন সে 2 মাসের অন্তঃসত্ত্বা। আমি তাই নিতুর সম্মানের কথা ভেবে ছুটে যাই ছেলের বাড়ি। সবটা খুলে বলি ছেলের বাবাকে। কিন্তু
তখন আমাকে একটা কঠিন শর্ত দিয়ে বসেন। উনি নিতুকে নিজের বৌমা হিসেবে তখনই গ্রহণ করবেন যখন আমি ওনার বন্ধা মেয়েকে বিয়ে করব। ওনার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না। আমি আমার ছোট বোনের কথাটা ভেবেই এই বিয়েতে রাজি হয়েছি শুধু, না হলে আমার বোনটা যে আত্মঘাতী হতো। এরপরেও অনেক মেসেজ এসেছে বিভোরের থেকে, কিন্তু আর মেসেজ পড়ার কোনো ক্ষমতা নেই শৈরিতির মধ্যে। কোনোদিনও মা হতে পারবে না, এর থেকে দুঃসংবাদ হয় না কোনো নারীর কাছে। একজন নারীর পূর্ণতা যেখানে সেখানে তো শৈরিতি নিজেই শূন্য। আমি অজান্তেই আপনার জীবনটা নষ্ট করে দিলাম ডাক্তার সাহেব। আপনার জীবনটা এইভাবে নষ্ট হতে দেব না আমি, কোনো দিনও জানতে দেব না। শৈরিতি আর সন্ধ্যা দুজন এক মানুষ। শৈরিতি চলে যাবে আপনার জীবন থেকে, সে যে কোনো দিনও আপনাকে বাবা হওয়ার সুখ দিতে পারবে না। তাই শৈরিতি আর সন্ধ্যা দুজনকেই বিদায় জানাতে হবে আপনাকে। শৈরিতি চলে যাওয়ায় যতটা আনন্দ আপনি পাবেন, সন্ধ্যা চলে যাওয়ায় ঠিক ততটাই আপনি ভেঙে যাবেন। কিন্তু ডাক্তার মানুষদের এত সহজে ভেঙে পড়লে চলবে না। আপনাকে বাঁচতে হবে, নতুন করে জীবন শুরু করতে হবে। চোখের জলটা মুছে সন্ধ্যা তারা নামক আইডিটা ডিঅ্যাক্টিভ করে দেয় সারা জীবনের মতো। আর মায়া বাড়াবে না সে। মায়া যত বাড়াবে ততই ফেরার পথটা কঠিন হবে। রুম থেকে বেরিয়ে বিভোরের রুমের সামনে গেল শৈরিতি। দরজাটা ভেতর থেকে বন্ধ। দরজার কান পাতলে ভেতর থেকে ভাঙচুর করার শব্দ পেল শৈরিতি। সারা শরীরটা কেঁপে উঠল তার। বিভোর কিছু অস্পষ্ট কথা কানে এলো শৈরিতির। আমার সাথেই কেন এমন হয় সব সময়? কেন আমার ভালোবাসার মানুষগুলো ছেড়ে চলে যায় আমায়? আমার ভালোবাসা তো কোনো মিথ্যা ছিল না। প্রথমে মা, তারপরে বাবা, নিতুটাও শ্বশুরবাড়ি চলে গেল। আর এখন তো আমার প্রিয় আকাঙ্ক্ষাও আমাকে ভুল বুঝে চলে গেল। আমাকে কেন একটুও বিশ্বাস করতে পারলে না সন্ধ্যা? কেন? বিভোরের কান্না ভেজা কণ্ঠ শুনে শৈরিতির অবাধ্য চোখ দুটো আবার অবাধ্যতা শুরু করল। দরজার সামনে বসে ফুপিয়ে কেঁদে ওঠে শৈরিতি। আমি আপনাকে বিশ্বাস করি ডাক্তার সাহেব, নিজের থেকেও বেশি বিশ্বাস করি আমি আপনাকে। আপনি যে আমার ভরসার একমাত্র জায়গা। আমার নিজের বাবাও তো আমার কাছ থেকে সত্যটা লুকোলো। আমি আপনাকে অনেক ভালোবাসি ডাক্তার সাহেব, কিন্তু আমার এই শূন্য জীবনের সঙ্গে আপনাকে জড়িয়ে আপনার জীবন আমি শূন্যতায় ভরে দিতে পারবো না। আপনাকে নিজের থেকে মুক্তি যে আমাকে দিতেই হবে। প্রকৃতির নিয়মে সকাল হয়। বিভোরের ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে বিভোর রুমের দরজাটা খোলে। দরজাটা খুলতেই রীতির মাথাটা হেলে পড়ে রুমের দিকে। বিভোর অবাক হয়। শৈরিতি, শৈরিতি, এখানে কি করছো তুমি? শৈরিতি। অনেক ডাকাডাকির পরও শৈরিতির ঘুম না ভাঙায় খানিকটা ভয় পেল বিভোর। রুম থেকে তৎক্ষণিক জলের গ্লাসটা এনে শৈরিতির পাশে বসে ওর মুখে জল ছিটালো বিভোর। মুখের মধ্যে ঠান্ডা অনুভূতি হওয়ায় চোখ পিটপিট করে তাকালো শৈরিতি। এখানে কি করছো তুমি? আর এইভাবে অজ্ঞান হয়ে গেছিলে কেন? শৈরিতির মনে পড়ে যায় সব কিছু। অন্তরটা আবার বেহায়াপনা শুরু করে দেয়। আপনি আমাকে কেন বিয়ে করলেন বিভোরবাবু? মানে সিরিয়াসলি? তুমি এটা জানার জন্য এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে? আমি মা হতে পারবো না জেনেও কেন নিজের জীবনটা নষ্ট করলেন এভাবে? আমার জীবন নষ্ট হওয়ার কথা বলছো তুমি? বিয়ের আগে এটা মনে ছিল না? তাহলে তো আমাদের জীবনে তুমি তৃতীয় ব্যক্তি হতে না। আর না আমার আর আমার ভালোবাসার মানুষের বিচ্ছেদ হতো। আমি জানতাম না যে আমি একজন ব্যর্থ নারী। আমি মা হতে পারবো না। তুমি জানতে না? জানলে কখনোই এই বিয়েটা আমি হতে দিতাম না। আপনি ডিভোর্স পেপারটা রেডি করুন ডাক্তার বাবু। ডাক্তারবাবু, আমি সাইন করে দেব। সেটা তো কখনোই হবে না শৈরিতি। অনিচ্ছা সত্ত্বেও হলেও তোমাকে আমার সাথে সংসার করতে হবে। একটা মিথ্যা লোক দেখানো সংসার। দুদিন আগে পর্যন্ত সন্ধ্যা তার ডাক্তার সাহেবকে নিজের করে পাওয়ার জন্য যে উতলাটা ছিল
সেই উতলাটা যেন ধীরে ধীরে একটা আতঙ্কে পরিণত হয়ে সর্বদা গ্রাস করে চলেছে শৈরীতিকে। একটা সুন্দর সকাল পাওয়ার উদ্দেশ্যে গত 20 দিন ধরে যে দূরত্ব বাড়িয়েছিল বিভোরের থেকে, আজ সেই সকালের সূর্যোদয়টা বিষাক্ত মনে হচ্ছে শৈরীতির। রান্নাঘরে দাঁড়িয়ে আনমনে সবজি কাটছে শৈরীতি। উদ্দেশ্য বিভোরের জন্য খাবার বানানো হলেও মনের মধ্যে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে তার। আজকের দিনটা একটু কষ্ট করে রান্না করে নাও, কাল থেকে কাজের মাসি আসবে। বিভোরের আওয়াজ পেয়ে পেছনে তাকাতেই দেখে বিভোর একবারে রেডি হয়ে নিচে নেমে এসেছে। সামনের দিকে ঘুরে লুকিয়ে চোখের জলটা মুছে নিল শৈরীতি। কোনো কাজের লোক লাগবে না, আমি পারবো সব করতে। তোমার কষ্টের কথা ভেবে আমি কাজের লোক আনছি না। উনি আগে থেকেই ছিল এখানে, গ্রামের বাড়ি গেছে বলে ছুটি নিয়েছে। একটা কথা বলি। বিভোর ভ্রুকুচকে তাকায়। শৈরীতি পেছন দিক থেকে সরে গিয়ে রীতির পাশে দাঁড়ায়। বলো। শৈরীতি সবজি কাটা বাদ দিয়ে বিভোরের দিকে তাকায়। আপনি এই বিয়ে মানেন না, তাই আমি আপনার বাড়ির আশ্রিতা, তাই বসে বসে খেতে পারবো না। বাড়ির কাজ করলে যদি আপনার ঋণ কিছুটা শোধ করতে পারি, তাই বলছি কাজের লোককে আসতে মানা করে দিন। যতটা খারাপ ভাবছো আমি ততটাও খারাপ নই। সামান্য মনুষ্যত্ব বোধ আমার আছে। আমি মেনে না নিলেও কাগজে কলমে তুমি এই বাড়ির বউ, তাই নিজেকে আশ্রিতা ভাবা বন্ধ করো। শৈরীতি এক দৃষ্টিতে তাকিয়ে আছে বিভোরের দিকে। মানুষটাকে যতই দেখছে মুগ্ধ হচ্ছে সে, কিন্তু শৈরীতির সমস্ত মুগ্ধতা কেটে গেল মুহূর্তের মধ্যেই। হো হো করে হেসে উঠল বিভোর। কি ভেবেছিলে এই কথাগুলো বলবো? কতটা মূর্খ তুমি! আমার সাথে এত বড় অন্যায় করার পরও ভাবছো তোমাকে আমি স্ত্রী হিসেবে মেনে নেব? কখনোই হবে না এরকম। বাড়ির সব কাজ তুমিই করবে। আর একটা কথা, এই বাড়ির খবর ভুলেও বাবার কানে তোলার চেষ্টা করো না, তাহলে খুন করে রেখে দেব তোমায়। কাকপক্ষীতেও টের পাবে না। বিভোর রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে ডাইনিং টেবিলের ল্যাপটপটা খুলে বসে। শৈরীতি এই ক্ষুব্ধ ক্রোধান্বিত বিভোরকে চিনতে পারে না কোনোভাবেই। তার নরম মনে ডাক্তার সাহেবকে কি সত্যি সে হারিয়ে ফেলল? এই সব ভাবনার মধ্যেই আবার রান্নায় মনোযোগ দেয় সে। বিভোর ল্যাপটপে হসপিটালের কিছু জরুরি কাজ করে নেয়। ততক্ষণে শৈরীতির রান্না হয়ে যায়। প্লেটের খাবার বেড়ে বিভোরকে টেবিলে দিয়ে যায়। একটা কথা জিজ্ঞেস করব? বলুন। তুমি সকালে বললে তুমি যে মা হতে পারবে না সেটা জানতে না, তাহলে আজ কি করে জানলে? ঘাবড়ে যায় শৈরীতি। খুব বড় একটা ভুল করে ফেলেছে সে। বিভোরের প্রশ্নের উত্তর যে তার কাছে নেই। কি বলবে ও? কি হলো, চুপ করে আছো যে? তাহলে আমার ধারণাটাই ঠিক। কি ভাবলে তোমার আর তোমার বাবার প্ল্যান আমি ধরতে পারবো না? সব জেনেও আজ না জানার ভান করে ডিভোর্স চেয়ে যে ভালো মানুষের নাটক করলে সেটা আমি ধরে ফেলেছি শৈরীতি লাহিড়ী। শৈরীতি মনে মনে হাসে। বিভোরের কাছে নিজেকে যত বেশি খারাপ প্রমাণ করতে পারবে ততই সে মুক্তি দিতে পারবে বিভোরকে। ধরেই যখন ফেলেছেন তাহলে ডিভোর্স পেপারটা রেডি করুন। বাঁকাভাবে হাসে বিভোর। তার চোখে অন্যরকম একটা চাহনি দেখে বুক কেঁপে ওঠে শৈরীতির। এত সহজে তোমাকে আমি মুক্তি দেব না। তুমি আর তোমার বাবা মিলে আমার সাথে যা যা করেছ ঠিক সেটাই ফেরত দেব তোমাদের। মেরে ফেলুন আমায়, এটাই সব থেকে উত্তম। আমি যেই কষ্টটা পাচ্ছি সেই কষ্টটা তোমাকেও পেতে হবে। তিলে তিলে মরবে তুমি। তোমার জীবনটা আমি নরক বানিয়ে দেব। শৈরীতি চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে। তাচ্ছিল্য ভরা চাহনিতে তাকায় বিভোরের দিকে। পরে যেন না আবার আফসোস করতে হয়। আফসোস? আফসোস শব্দটা বিভোর কাঞ্জিলালের ডিকশনারি থেকে মুছে ফেলেছে কাল রাত্রিবেলায়। আচ্ছা, যত ইচ্ছা শাস্তি দিন আপনি আমায়। তিলে তিলে দগ্ধে দগ্ধে মারুন আমায়। শুধু একটা অনুরোধ রাখবেন?
বিভোর খাওয়া বন্ধ করে সরু চোখে তাকায় শৈরীতির দিকে, তারপর আবার মনোযোগ দেয় খাওয়ায়। কি? ফাঁসির আসামির থেকেও তো তার শেষ ইচ্ছাটা জানা হয়। আমি তিলে তিলে মরে যাওয়ার আগে আমার একটা ইচ্ছা পূরণ করবেন? আচ্ছা বলো, শুনি তোমার শেষ ইচ্ছা। আমার মাস্টার্সের ফাইনাল ইয়ার চলছে, এটা মাস্টার্সটা কমপ্লিট করতে দেবে না আমায়? তবে বাড়ির সব কাজ যেন সময়ে হয়ে যায়। ধন্যবাদ। শৈরীতি আর দাঁড়ায় না বিভোরের সামনে, খুব কষ্ট হচ্ছে তার। ছুটে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। শৈরীতির খুব ইচ্ছা হয় চিৎকার করে কাঁদতে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার চালিয়ে ধপ করে বসে পড়ে শাওয়ারের নিচে। আমি সত্যিই জানতাম না ডাক্তার সাহেব, আমার বাবা এইভাবে আপনার জীবনটা নষ্ট করে দিচ্ছে। আমাকে কেউ ঘুণাক্ষরেও জানতে দেয়নি যে আমি সন্তান জন্ম দিতে অপরাগ। যদি জানতাম তাহলে না আপনার সঙ্গে সম্পর্কে জড়াতাম, না করতাম আপনাকে বিয়ে। যেদিন আপনি গিয়েছিলেন আমাদের বাড়ি বাবার সাথে কথা বলতে, সেই দিনই আপনাকে দেখেছিলাম আমি। বাবা তো আমাকে বলেছিল আপনার বোন নাকি চাইছে না দাদার আগে বিয়ে করতে, তাই তো আপনি রাজি হয়েছেন আমাকে বিয়ে করতে। আমি অনেক খুশি হয়েছিলাম। আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু বলিনি আপনাকে, যোগাযোগও বন্ধ করেছিলাম। কিন্তু এই বিয়ের মধ্যে যে এত রহস্য আছে সেটা আমি জানতাম না। এখানে আমি কি করব বলতে পারেন? প্রায় আধ ঘন্টা পর ওয়াশরুম থেকে বেরোয় শৈরীতি। রুমে এসে শাড়ি পাল্টে ভেজা শাড়িটা মেলে দেয় বারান্দায়, তারপর নিচে যায়। বিভোরকে কোথাও দেখতে পায় না, তার মানে চলে গেছে বিভোর। শৈরীতি ড্রয়িং রুমে সোফায় বসে টিভি অন করে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির ল্যান্ড ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে শৈরীতি। হ্যালো? হ্যালো রীতি, আমি বিনিতা বলছি। হ্যাঁ বৌদি বলো, কেমন আছো? ভাইয়া কেমন আছে? আর আমার পুচকে ভাইপোটা কেমন আছে? সবাই খুব ভালো আছে। দাদা ভাই বাড়িতে আছে? না, উনি তো একটু আগেই হসপিটাল বেরিয়ে গেল। তাহলে ভালোই হলো। তোমার সাথে আমার কিন্তু কিছু কথা আছে। বলো, শুনছি। দাদা ভাই অন্য কাউকে ভালোবাসে, জানি। বলেছে তোমায়? আচ্ছা শোনো, তুমি এখন দাদাভাইয়ের স্ত্রী। আমার মনে হয় তোমার সাথে থাকতে থাকতে দাদাভাই তোমাকে ভালোবেসে ফেলবে। বলছি বৌদি, এইসব কথা বাদ দাও না। ভাই কোথায়? আমি একটু ওর সাথে কথা বলবো। ধরো দিচ্ছি। হঠাৎই শৌরিতির ব্যক্তিগত ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে বিভোরের নাম দেখে অবাক হয় শৌরিতি। টেলিফোনটা পাশে রেখে নিজের ফোনটা রিসিভ করে। হ্যালো? ভুলেও তোমার দাদাকে বলার চেষ্টা করো না কিছু। শৈরীতি বিস্ময়ের সাথে এদিক ওদিক তাকায়। বিভোর বা কাউকে কোথাও দেখতে পায় না। খুব অবাক হয় শৌরীতি। ওর পাশ থেকেই হো হো করে হেসে ওঠে বিভোর। বোনের সুরক্ষার জন্য সারা বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম আমি। বোনের বিয়ের পরেও যে সেটা এভাবে কাজে লেগে যাবে ভাবিনি। ভুলেও অতিরিক্ত সাহস দেখাতে যেও না। তোমার ওই ছোট্ট ভুল কিন্তু তোমার জীবনটা নরক বানিয়ে দেবে। আমার উপর নজরদারি না করে পেশেন্টের উপর নজরদারি করুন, সেটা আপনার জন্য উপকার। বিভোর কাঞ্জিলালকে জ্ঞান দিতে এসো না। বিভোর কাঞ্জিলালের খারাপ রূপ তুমি এখনও দেখোনি। আপনার সাথে কথা বলতে আমার বিন্দুমাত্র ইচ্ছে করছে না। আমার প্রাইভেসি নষ্ট করে ওখানে বসে বসে খারাপ রূপ দেখাচ্ছেন। আর তুমি যে আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছ। ডিভোর্স দিয়ে দিন, আপনার জীবন নষ্ট হবে না। তোমাকে তো এত সহজে কি করে ছেড়ে দিই বলো? কষ্ট জিনিসটা উপলব্ধি করো আগে। একটা নারী সন্তান জন্ম দিতে ব্যর্থ, এই সংবাদটা কি কষ্টকর নয় কোনো নারীর জন্য? সারাদিন এদিক ওদিক খাবারের সন্ধানে ঘোরার পর পাখিরা ফেরে তাদের আশ্রয়স্থলে। এক ঝাঁক পাখি দলবদ্ধভাবে ফিরে চলেছে তাদের ঠিকানায়। কোনো এক ডোবা থেকে ভেসে আসছে ব্যাঙের কর্কশ গর্জন। ঝিঝি পোকারাও তাদের নিজস্ব সুরে গান বেঁধেছে। দূরে কোনো এক লোকালয় থেকে ভেসে আসছে বাউল গানের সুর। এরই সঙ্গে সুর বেঁধেছে কোনো এক নতুন গৃহবধূ। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো।
ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লেখো। দিও তোমার মালাখানি বাউলের এই মনটারে। ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। দিও তোমার মালাখানি বাউলের এই মনটারে। ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পুষে রেখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তের সুখ। পুষে রেখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ, তেমনি তোমার নিবিড় ছোঁয়ায় ভেতরে এই বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলার মর্মে মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আনমনে গান বেঁধেছে শৈরীতি চঞ্চল মন। বাবার বাড়িতে সারাক্ষণ দৌড়ঝাঁপ করা মেয়েটার জীবনটা যেন আজ নিঃসঙ্গতায় ভরে গেছে। যদিও সে আগে থেকেই জানতো বিভোরকে বিয়ে করলে তাকে এই বাড়িতে একাই থাকতে হবে, তাই সে মনকে অনেক বুঝিয়ে এই জীবনটা বেছে নিয়েছে। তবুও শৈরীতির মনটা আজ বিষাদে ভরে আছে। হসপিটাল থেকে এসে নিজের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় মেউলি সুরেলা কণ্ঠ শুনে থমকে যায় বিভোর। গুটি গুটি পায়ে প্রায় 2 দিন পর নিজের রুমে প্রবেশ করে বিভোর। সেই কণ্ঠস্বরে উৎস খুঁজতে খুঁজতে ব্যালকনিতে যায় সে। শৈরীতি পেছন দাঁড়িয়ে ওর গান শুনতে থাকে। শৈরীতির গান শেষ হলে সে চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুটা হাতের উল্টো পিঠে মুছে নেয়। আমাদের জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না। একটা ঘটনা সব কিছু এলোমেলো করে দিল। যার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম তাকেই যে এভাবে দূরে ঠেলে দিতে হবে কখনো ভাবিনি। আমাকে ক্ষমা করে দিন ডাক্তার সাহেব, আমি অসহায়। আপনার শোন। কথাগুলো নিজের মনে বললেও পেছনে দাঁড়িয়ে থাকা বিভোর যে কথাগুলো শুনেছে সেটা শৈরীতি জানে না। তাই তো পেছন ঘুরে বিভোরকে দেখে দুপা পিছিয়ে গিয়ে রেলিংয়ে পিঠ ঠেকায় শৈরীতি। ভয়ে দুটো শুকনো ঢোক গেলে। তোমাকে না কতবার বলেছি আমাকে ডাক্তার সাহেব ডাকবে না। জোরে জোরে দুবার দীর্ঘশ্বাস ছাড়ল শৈরীতি। বিভোর তাহলে তার কথা শোনেনি। আপনাকে একটা সত্য জানানোর দরকার আছে আমার। তোমার তো সবটাই মিথ্যে, তবুও ভালো একটা সত্য জানবো বলছো, বলো। শৈরীতি চোখ বুঝল। ও ঠিক করেই নিয়েছে। এখন থেকে বিভোরের চোখে নিজেকে প্রচণ্ড পরিমাণে খারাপ একটা মেয়ে প্রমাণ করবে সে। আমার বয়ফ্রেন্ড আছে বিভোরবাবু। বিভোর ভ্রু কুঁচকে তাকায় শৈরীতির দিকে, তারপর বাঁকাভাবে হাসে। মনে মনে কোনো এক ছক কষে ফেলে সে। বাবা, আচ্ছা, কে সেই ভাগ্যবান পুরুষ শুনি? আমার কলেজের সিনিয়র, এখন পাস আউট হয়ে বেরিয়ে গেছে। বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আমাকে বিয়ে করলে? তোমাদের বাবা মেয়ের উদ্দেশ্যটা ঠিক কি আমাকে বলবে? আপনি বাবার থেকে জেনে নিচ্ছেন না কেন? সে তো সময় হলেই জানবো আমি। এখন এসব ছাড়ো, আমার খিদে পেয়েছে, খেতে দেবে এসো। শৈরীতি চমকে ওঠে। নিজের জিভ কামড়ে শুকনো ঢোক গিলে একটা। চোখ মুখ কুঁচকে তাকায় বিভোরের দিকে। বিভোর ভ্রু কুঁচকায়। রান্না হয়নি? আসলে হয়েছে কি? শৈরীতিকে কথাটা শেষ করতে দেয় না। হাত দেখিয়ে থামিয়ে দেয় বিভোর ওকে। 45 মিনিট সময় দিচ্ছি। ফ্রিজে চিকেন আছে, চিকেন আর রুটি বানিয়ে আনো। 1 সেকেন্ডও যেন দেরি না হয়। কথাটা বলে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল বিভোর। সঙ্গে সঙ্গে শৈরীতি আঁচলটা কোমরে গুজে ছুটল রান্নার ঘরের দিকে।
45 মিনিটের জায়গায় সৈরীতি 50 মিনিট সময় নিয়ে নেয় রান্না কমপ্লিট করতে। সে ভয়ে ভয়ে ডাইনিং টেবিলে রুটির প্লেটটা রাখে। টেবিলে বসে থাকা বিভোর রাগী চোখে তাকায় সৈরীতির দিকে। 5 minutes and 23 seconds লেট। এর জন্য কি শাস্তি চাই তোমার? সৈরীতি দাঁতে দাঁত চেপে চোখ বুঝে নেয়। না, এভাবে বিভোরের অত্যাচার সহ্য করবে না ও। ও তো কোনো ফেলনা নয় যে বিভোর ওকে এভাবে কাজের লোকের মতো ট্রিট করবে। আমি আপনার বাড়ির কাজের লোক নই ডাক্তার কাঞ্জিলাল। আমার সাথে যদি এমন ব্যবহার করতে থাকেন তাহলে আমি বাবার কাছে চলে যাব। বিভোর রেগে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সৈরীতির হাত দুটো শক্ত করে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে ওকে। সৈরীতি ভরে চোখ বন্ধ করে ফেলে। হৃৎপিণ্ডের গতি খুব দ্রুত। হাত পা কাঁপছে সৈরীতির। বিভোর আরও শক্ত করে চেপে ধরতেই হাতে খুব ব্যথা পায় সে। ব্যথার জন্য চোখে জল চলে আসে। হুমকি দিচ্ছ? আমাকে হুমকি দিচ্ছ তুমি? ছাড়ুন, লাগছে আমার। লাগুক। তোমার জন্য যে আমার হৃৎপিণ্ডটাই পুরো গুঁড়িয়ে গেছে, তখন কতটা লেগেছে আমার বুঝতে পেরেছ? সেই ব্যথার তুলনায় তো এটা কিছুই না। আপনি যেটা আমার সাথে করছেন সেটা যদি আমার দাদা বৌদির সাথে করে তাহলে আপনার কেমন লাগবে ডক্টর বিভোর কাঞ্জিলাল? বিভোরের হাতের বাঁধন হালকা হতেই সৈরীতি সরে যায় ওখান থেকে। ছুটে রান্নাঘরে এসে মুখ চেপে কাঁদতে থাকে। বিভোর ওখানেই থমকে দাঁড়িয়ে আছে। এতক্ষণ তো এটা ভেবে দেখেনি ও। যদি কোনোভাবে ওর বোনের শ্বশুরবাড়িতে এইসব কথা জানাজানি হয় তাহলে ওর বোনেরও যে লাইফ রিস্ক হয়ে যাবে। না, আমার ভুলের জন্য নিতুকে কষ্ট পেতে দেব না আমি, কিছুতেই না। দুজনের কারোরই আর রাতের খাওয়া হয়ে ওঠেনি। একজনের মনে অভিমানের পাহাড় জমতে শুরু করেছে আর অন্যজনের মনে শুধুই ঘৃণা। বিভোর যতভাবে ও নর্মাল থাকবে সৈরীতির সামনে, আর 5টা স্বামী স্ত্রীর মতো থাকবে, কিন্তু সেটা পেরে ওঠে না বিভোর। সৈরীতিকে দেখলেই এক রাশ ঘৃণা এসে ভর করে বিভোরকে, আর সেই ঘৃণাটাই পরবর্তীতে রাগে রূপান্তরিত হয়। তার জন্য পশুর মতো ব্যবহার করে বিভোর সৈরীতির সঙ্গে। মা বাবা রুমের বারান্দায় সিগারেট ধরিয়ে নির্জন অন্ধকারে উপভোগ করছে বিভোর। মানসপটে ভেসে আসছে গত 2.5 বছরের স্মৃতি। সন্ধ্যাতারা নামটা বেশ আনকমন লাগতেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল বিভোর। প্রায় 1 মাস পর সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে অপর প্রান্ত। সেটা থেকে বিভোর আইডিতে ভিজিট করে। হাতে একগুচ্ছ কাশফুল নিয়ে মুখমণ্ডল অপ্রকাশিত রেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এমনই ছিল প্রোফাইল পিকচারটা। তারপর প্রোফাইলের নিচের দিকে নামতেই অনেক ফুলের ছবি পায় বিভোর। এতে করে বোঝে মেয়েটা হয়তো ফুল ভালোবাসে। তারপর আরও নিচে যেতে কয়েকটা মেয়ের হাতের ওপর হাত দিয়ে দাঁড়িয়ে আছে এমন 2-3টে ছবি দেখল বিভোর। তারপর কৌতূহলবশতই মেসেঞ্জারে বার্তা প্রদান করে সে। আপনাকে শুকতারা রূপে ভোরের আকাশে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছে মাননীয়া সন্ধ্যাতারা। মেসেজ ডেলিভারি হওয়ার প্রায় 7 ঘন্টা পর অপর প্রান্ত থেকে ফিরতি বার্তা পায় বিভোর। সন্ধ্যাতারা সন্ধ্যার আকাশেই মানানসই। ভোরের আকাশে যেতে হলে যে সময় ভেদ করতে হবে। মেসেজটি খানিকক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করে বিভোর। আইডিটা কি আসল নাকি নকল বুঝতে বেগ পেতে হয়েছে তাকে। সারা জীবন পড়াশোনা নিয়ে থাকা এই বাহ্যিক জ্ঞান খুব কম তার। কিছু একটা ভেবেই টাইপ করতে বসে বিভোর। সন্ধ্যাতারা কি আসলেই সন্ধ্যাতারা, নাকি এর ভেতরেও লুকিয়ে আছে অন্য কোনো নক্ষত্র? মেসেজটি পাঠিয়ে ওটির জন্য রেডি হয় বিভোর। মস্তিষ্কের ডাক্তার ডক্টর বিভোর কাঞ্জিলাল হলো একজন মাননীয় ব্যক্তিত্ব। হসপিটাল জুড়ে শুধু বিভোরের নাম। তখন 30 বছরে এই ডাক্তারের রূপে পাগল হয়েও অনেক বেনামি অসুখ নিয়ে আসে মহিলারা। সেদিন হসপিটাল থেকে বাড়ি ফিরে ফোন চেক করতেই 5 ঘন্টা আগে সন্ধ্যাতারা আইডি থেকে মেসেজটি পায় বিভোর। সন্ধ্যাতারার মাঝেই লুকিয়ে আছে এই মানবিক গোপন পরিচয়।
বিভোর মুচকি হাসে মেসেজে দেখে। সন্ধ্যা নাকি তারা? অপর প্রান্ত থেকে কয়েক সেকেন্ড ব্যবধানেই সিন হয় মেসেজটি। সেখানে আমি নিজেই নক্ষত্র হই কি করে, যেখানে আমার আকাশেই বসবাস লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্রের। বিভোর একটা বিশ্বজয় করা হাসি দেয়। মানে বুঝতে পেরেছে সে, গোপন পরিচয় উপলব্ধি করতে পেরেছে। ভোরের আকাশে এই শুকতারার বড্ড অভাব। তাই সন্ধ্যার আকাশের সন্ধ্যা তারাকে যে ভোরের আকাশের খুব প্রয়োজন ম্যাডাম। সাক্ষাৎ বিনা সন্ধ্যা তারা যে কখনোই ভোরের আকাশের শুকতারা হতে পারবে না ডাক্তার সাহেব। বিভোরের কৌতূহল বেড়েই চলেছে। আবারও টাইপ শুরু করে সে। সন্ধ্যা আর ভোরের মিলনস্থল যে একমাত্র ওই শুক্র গ্রহ। সময় ভেদে যে সন্ধ্যা আকাশে সন্ধ্যা তারা আর ভোরের আকাশে শুকতারা। তাহলে পরজন্মে পৃথিবী গ্রহে ভোর না হয়ে শুক্র গ্রহের ভোর হন। দেখা হবে তখন আমাদের। এই পৃথিবীতেই সন্ধ্যা আর ভোরের মিলন ঘটবে। কথার মায়াজালে যে আটকে গেছে মস্তিষ্ক বিশেষজ্ঞ ডক্টর বিভোর কাঞ্জিলালের অবাধ্য মন মস্তিষ্ক দুটোই। দিবাস্বপ্ন না দেখে এই মায়াজাল থেকে বেরিয়ে পড়ুন ডাক্তার সাহেব। মায়া বাড়লে কিন্তু আর বেরোতে পারবেন না। সন্ধ্যা আর ভোরের মিলন কোনো দিনই সম্ভব নয়। সময় বহমান। সেকেন্ড, মিনিট, ঘন্টা কাটায় বাঁধা ঘড়িটাও টিকটিক শব্দে জানা দিচ্ছে সময় নদীর স্রোতের মতো বয়ে চলছে। কেটে গেছে 48টা ঘন্টা। বিভোর আর কোনো খারাপ ব্যবহার করেনি শৈরিতির সাথে। আজ অষ্টমঙ্গলার অনুষ্ঠান। অনেক দোটানার পর একটা মাঝামাঝি সিদ্ধান্তে এসে পৌঁছেছে সবাই। বিনিতা আর সৌজন্য সকালে আসবে বিভোরদের বাড়িতে। সারাটা দিন থেকে অষ্টমঙ্গলার সমস্ত নিয়ম পালন করে সূর্য ডোবার আগে ওরা বিভোর আর শৈরিতিকে নিয়ে ফিরবে। বিভোরের বাবা মা না থাকায় সব দায়িত্বটাই এসে পড়েছে শৈরিতির কাঁধে। সকাল থেকে কোমর বেঁধে নেমে পড়েছে শৈরিতি আয়োজন করতে। সকাল সকাল বিভোর বাজার থেকে চিকেন, মাটন, শাকসবজি সহ অনেক ধরনের মাছ কিনে এনেছে। শৈরিতি সবটা একা না করতে পারায় বিভোর টুকটাক সাহায্য করছে শৈরিতিকে রান্নাঘরে। একটা অনুরোধ করব। বিভোর সবজি কাটতে মনোযোগ রেখে শৈরিতির দিকে না তাকিয়েই সম্মতি দেয় ওকে। আমার ভাইয়ার সামনে এমন কোনো ব্যবহার করবেন না যাতে করে ও বুঝে যায় যে ওর বোন ভালো নেই। থমকে যায় বিভোর। ছুরিটা রেখে শৈরিতির দিকে তাকায়। শৈরিতি তখনও মাছ ভাজতে ব্যস্ত। বিভোর আবারও ছুরিটা তুলে নিয়ে সবজি কাটায় মনোযোগ দেয়। আমাকে কিছুটা সময় দেবে শৈরিতি? শৈরিতি ভ্রু কুঁচকে তাকায় বিভোরের দিকে। বিভোর তখন ওর দিকেই তাকিয়ে আছে। সময়? কিসের সময়? তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে আমার কিছুটা সময় প্রয়োজন। তাচ্ছিল্যের হাসি হাসে শৈরিতি। নিজের সোনায় বাঁধানো ভাগ্যটাকে দেখে নিজেরই হাসি পায় ওর। আমার বয়ফ্রেন্ড আছে ডাক্তারবাবু। আপনি স্ত্রী হিসেবে মানলেও আমি আপনাকে কোনোদিনও স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। এই বিষয়ে তাহলে তোমার বাবার সাথে কথা বলে আমাকে মুক্তি দাও। দম বন্ধ হয়ে আসছে আমার এই মিথ্যা সম্পর্কে। দিয়ে দেব খুব তাড়াতাড়ি। বিভোরের সবজি কাটা হয়ে গেলে বিভোর সেগুলো ধুয়ে রান্নাঘর থেকে ড্রয়িং রুমের সোফায় ল্যাপটপ খুলে বসে। শৈরিতি মাছ ভাজতে থাকে। কিন্তু শেষের মাছটা তেলে ছাড়তে গিয়ে ঘটে যায় এক বিপত্তি। অমনোযোগী শৈরিতি ডান হাতে এসে পড়ে অতিরিক্ত গরম তেলের অনেকটা অংশ। ব্যথায় চিৎকার করে ওঠে শৈরিতি। শৈরিতির চিৎকারে ভয় পেয়ে যায় বিভোর। চটপট ল্যাপটপটা রেখে রান্নাঘরে ছোটে সে। কী হয়েছে? শৈরিতিকে হাত চেপে দাঁড়িয়ে থাকতে দেখে যা বোঝার বুঝে যায় বিভোর। তড়িৎ গতিতে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে একটা পাত্রে ঢেলে সেখানে চেপে ধরে শৈরিতির ডান হাতটা। শৈরিতি দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে যাচ্ছে। মাছ পুড়ে যাচ্ছে। বিভোর একবার তাকায় ওভেনের দিকে। সেটা অন করাই আছে। হাত
উঠবেন না জল থেকে, আমি দেখছি ওই দিকটা। এই মিথ্যা দায়িত্ববান হওয়ার প্রয়োজন নেই, আমি নিজেকে নিজেই সামলে নিতে পারবো। শৈরীতির কথায় রেগে যায় বিভোর। খুন্তিটা কড়াতে রেখেই সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে বেরিয়ে সোফা থেকে ল্যাপটপটা নিয়ে ওপরে চলে যায়। শৈরীতি হতভম্বের ন্যায় দাঁড়িয়ে থাকে ওখানে। কিছুক্ষণ পর ধোয়ার গন্ধ পেতেই খেয়াল হয় কড়াতে তো মাছ আছে। হাতটা জল থেকে তুলে কোনো রকমে গিয়ে খুন্তিটা নাড়ে। আস্তে আস্তে সব রান্নাটাই শেষ করে শৈরীতি। ড্রয়িং রুমের ঘড়িতে চোখ যেতেই কপাল ওঠে শৈরীতির। 11টা বেজে 13 মিনিট। এখনও আসার নাম নেই সৌজন্য আর বিনিতার। এখানে এসো শৈরীতি। বিভোরের আওয়াজে সোফার দিকে চোখ যেতেই দেখতে পায় বিভোর সোফায় বসে আছে। শৈরীতি গ্যাস অফ করে পা বাড়ায় বিভোরের দিকে। বলুন, বসো। কি? বিভোর শৈরীতির বাম হাতটা ধরে জোর করে বসিয়ে দেয় ওকে নিজের পাশে। তারপর একটা অয়েনমেন্ট নিয়ে শৈরীতির ডান হাতের পোড়া অংশটায় ভালো করে লাগিয়ে দিতে থাকে। শৈরীতি অবাক হয়ে তাকিয়ে আছে বিভোরের দিকে। এটা তো ও চেয়েছিল, তার ডাক্তার সাহেবকে তো এইভাবেই পাশে চেয়েছিল সে। অয়েনমেন্ট লাগাতে লাগাতে কিছু একটা মনে পড়তেই ভ্রু কুচকায় বিভোর। আচ্ছা শৈরীতি, তুমি যেন কোন কলেজে পড়ো? কেন বলুন তো? পাল্টা প্রশ্ন করো না, যেটা জিজ্ঞেস করছি বলো। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। তোমার কলেজে সন্ধ্যা নামে কেউ আছে? বিভোরের এমন সরাসরি প্রশ্নে বিষম খায় শৈরীতি। বিভোর শৈরীতির মাথায় হাত বুলিয়ে দেয়। হঠাৎ বিষম খেলে যে? কিছু না, এমনি। আচ্ছা এবার বলো, সন্ধ্যা নামের কাউকে চেনো তুমি? শুকনো ঢোক গেলে শৈরীতি। খুব গভীরভাবে ভেবেও মনে করতে পারে না বিভোরকে কখনো ওর কলেজের নাম বলেছিল কিনা। এখন কি উত্তর দেবে বিভোরকে সেটাই ভেবে হিমশিম খায় শৈরীতি। একটা সোজা প্রশ্ন জিজ্ঞেস করেছি, তাতে এত ঘামছো কেন? সন্ধ্যা কে ডাক্তারবাবু? স্পেশাল কেউ? অনেক স্পেশাল। আমাকে ভুল বুঝে চলে গেছে। আমি ওকে খুঁজছি, ওকে খুঁজে আমার পেতেই হবে। সন্ধ্যাকে ছাড়া যে ভোরের আকাশ শূন্য। দাদা ভাই? ছোট বোনের গলার স্বর শুনে দরজার দিকে তাকাতেই বোনের হাসি মুখটা দেখতে পেল বিভোর। চোখটা ছলছল করে ওঠে তার। দরজার দিকে এগিয়ে যেতেই বিনিতা ছুটে এসে জড়িয়ে ধরে বিভোরকে। কেমন আছিস দাদা ভাই? বোনকে একেবারে ভুলে গেলি নাকি রে? একদিনও ফোন করে খবর নিসনি। তুই এইভাবে দৌড়ে এলি কেন? তুই কি ভুলে যাচ্ছিস? তুই এখন একা না। এই স্টেজটা খুব সাবধানে চলাফেরা করতে হবে। আজও আমাকে বকবি তুই? আমার না বিয়ে হয়ে গেছে, আমি তো বড় হয়ে গেছি এখন। বুড়ি হয়ে গেলেও অন্যায় করলে তোকে আমি বকবো, প্রয়োজন পড়লে মারবো। দাদা ভাই, অভিমানে ঠোঁট ফোলায় বিনিতা। এদিকে চলতে থাকে বিভোর বিনিতার খুনসুটি। অন্যদিকে সৌজন্য গুটি গুটি পায়ে শৈরীতির কাছে এসে মাথায় এক চাটি মারে। শৈরীতি মাথায় হাত দিয়ে রাগী চোখে তাকায় সৌজন্যের দিকে। নিতুকে দেখে শেখ কেমন ওর দাদাভাইকে জড়িয়ে ধরল। আর তুই? আমি যে দাঁড়িয়ে আছি তোর সামনে, সেই খেয়ালই নেই? তুইও দেখে শেখ বৌদির দাদাভাই কেমন বৌদিকে আদর করে দিচ্ছে, আর তুই তো এসে আমাকে চাটি মারলি। বেশ করেছি, বড় দাদা এসেছে, কোথায় একটু পায়ে হাত দিয়ে প্রণাম করবে তা না করে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস। এখানে দাদা বোনের সম্পর্ক ছাড়ো, এখন আমি তোর বউয়ের বড় বৌদি, সেই হিসেবে তোরও বড় বৌদি। তুই প্রণাম কর আমাকে। সৌজন্য মুখ বেঁকিয়ে শৈরীতির দিকে পেছন করে দাঁড়ায়। শৈরীতিও কম যায় না। সৌজন্যের মতো করে পেছন ঘুরে ওরই পিঠে পিঠ ঠেকিয়ে দাঁড়ায় সে। কেমন আছিস রীতি? সৌজন্যের এমন আবেগমাখা কণ্ঠস্বর এড়িয়ে যেতে পারে না শৈরীতি। সামনে ঘুরে মুখ গোজে দাদার বুকে। চোখ দিয়ে বেরিয়ে আসে কয়েক ফোঁটা নোনা জলরাশি। তোরা সবাই এক,
বিয়ের পর যে বোনের খোঁজ খবর নিতে হয় সেটা ভুলে গেছিস। কদিন পর তো দেখব বোনকেই ভুলে গেছিস ভাই। সৌজন্য পরম মমতায় হাত বুলিয়ে দেয় সৌরীতির মাথায়। তুই যে আমার সবটা জুড়ে আছিস রীতি, তোকে কি করে ভুলতে যায়। আমার জীবনের দ্বিতীয় নারী তুই, আমার জীবনের প্রথমা নারী, আমার মমতাময়ী মায়ের পাশেই যে তোর স্থান। তোকে তোর জায়গা থেকে কিভাবে সরাই বলতো। সৌরতী ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে সৌজন্যের বুকে। সৌজন্যের বোনের সাথে হাজারো রসিকতা তামাশা ইয়ার্কি করলেও বোনের চোখের জল সে সহ্য করতে পারে না। চুপ কর রীতি, তোর কান্না আমার সহ্য হচ্ছে না। তুই যদি এখনই কান্না না থামাস তাহলে আমি চলে যাব কিন্তু এখান থেকে। সৌরীতি ভেজা চোখে মুখ তুলে তাকায় সৌজন্যের দিকে, তারপর ওকে ছেড়ে দিয়ে কিছুটা দূরত্বে গিয়ে দাঁড়ায়। এবার সৌজন্য খেয়াল হয় সৌরীতির হাতের দিকে। সৌরীতির ডান হাতটা চেপে ধরে সৌজন্য। তোর হাতে কি হয়েছে? সৌরীতি একবার বিভোরের দিকে তাকায়। বিভোরও ওর দিকেই তাকিয়ে আছে। বিনিতা আর সৌজন্য সৌরীতির উত্তর জানার জন্য অপেক্ষা করে আছে। এতটা পড়ল কিভাবে তোর হাত? কি হয়েছে বল আমাকে। আসলে ভাইয়া ওই একটু রান্না করতে গিয়ে তেল পড়ে গেছে। তুই রান্না করেছিস? তোর আগুনে ফোবিয়া থাকা সত্ত্বেও তুই আগুনের সামনে গেছিস? ওই বাড়িতে তোকে আগুনের থেকে দূরে রেখেও এই বাড়িতে এসে তুই আগুনের সামনে গেছিস? এই বাড়িতে তুই ভালো আছিস তো বোন? বিভোর যেন অপরাধী দৃষ্টিতে তাকায় সৌজন্যের দিকে। ও যদি আগে জানতো সৌরীতির আগুনে ফোবিয়া আছে তাহলে কখনোই ওকে আগুনের সামনে যেতে দিত না। আর যাই হোক, প্রতিশোধ নিতে গিয়ে কোনো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে না সে। আমি কালকেই একটা কাজের লোক পাঠিয়ে দেব এই বাড়িতে। তার কোনো দরকার নেই ভাইয়া, আসলে এই বাড়ির কাজের মেয়েটা কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি গেছে, তাই আমি আর উনি মিলেই হাতে হাতে কাজগুলো করে নিচ্ছি। বিভোর অবাক হয়ে দেখছে সৌরীতিকে। ওকে ওর দাদার কাছে খারাপ করবে না বলে মিথ্যাটা কত অনায়াসেই বলে দিল সে। এটা ভেবে খুব আশ্চর্য হয়ে যায় বিভোর। দুপুর গড়িয়ে বিকেল হয়। সারাদিন এত রান্নাবান্না করা, খেতে দেওয়া, এসব করে প্রচণ্ড ক্লান্ত শরীর নিয়ে দুপুরে গা এলিয়ে দিতে চোখে ঘুম পড়ি এসে ভর করেছিল সৌরীতিকে। সেই ঘুম এখনও ভাঙেনি সৌরীতির। এদিকে সবাই রেডি হয়ে গেছে লাহিড়ী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সৌরীতি এখনও গভীর ঘুমে মগ্ন। বিভোর পড়েছে মহাবিপদে। ঘুমের মধ্যে খুব এলোমেলোভাবে শুয়ে আছে সৌরীতি। বিভোরের খুব অস্বস্তি হচ্ছে সৌরীতিকে এমন অবস্থায় দেখে, কিন্তু শেষমেশ কোনো উপায় না দেখে সৌরীতির কাছে গেল বিভোর। চোখ বন্ধ করে কাঁপা কাঁপা হাতে হাঁটুর কাছে উঠে আসা শাড়িটা নামিয়ে দিল পা পর্যন্ত। আঁচলটা দিয়ে ভালো করে পেটটা ঢেকে দেয়। আসতে পারি? বিভোর হাত সরিয়ে দরজার দিকে তাকাতেই দেখে সৌজন্য দাঁড়িয়ে আছে। বিভোর একবার সৌরীতিকে ভালো করে দেখে নেয়। সব কিছু ঠিকঠাক আছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। হ্যাঁ এসো। সৌজন্য মৃদু হেসে রুমে প্রবেশ করে। বিছানার দিকে চোখ যেতেই দেখে সৌরীতি এখনও ঘুমাচ্ছে। এখনও ঘুমোচ্ছে রীতি? কখন যাবে? সূর্য ডোবার পর গেলে কিন্তু মা খুব রাগারাগি করবে। সৌজন্য তুমি একটু ওকে ঘুম থেকে তুলবে? আমি তাহলে নিতুর কাছে যেতাম। আচ্ছা ঠিক আছে, যাও তুমি, আমি ওকে দেখছি। বিভোর একবার সৌরীতির দিকে তাকিয়ে বেরিয়ে যায় রুম থেকে, কিন্তু বিভোর নিতুর কাছে যায় না। সোজা চলে যায় ওর বাবা মায়ের রুমে। গিয়ে দরজাটা আটকে দিয়ে ফোন লাগায় কাউকে। হ্যালো সৌভিক, তোকে আমার এই মুহূর্তে খুব দরকার রে ভাই। বাবা, এতদিন পর ডাক্তারবাবুর মনে পড়ল এই পুলিশ মামা বন্ধুকে? অনেক কিছু হয়ে গেছে ভাই এই 1 মাসে। আমার মনে হচ্ছে আমি কোনো একটা পাকে পড়ে গেছি। কোনো একটা রহস্য আমাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। এখন তোর সাহায্য আমার খুব দরকার। কি হয়েছে খুলে বল। আমি তোকে একটা মেয়ের ছবি পাঠাচ্ছি। তার নাম ধাম, স্কুল, কলেজ সবের ইনফরমেশন চাই আমার। এমনকি ওর ফেসবুক আইডিটাও চাই আমার। নাম ধাম, স্কুল, কলেজ
নাম জানতে পারবো, কিন্তু ফেসবুক ওটা তো মেয়েটার নামেই হবে, তাই না? হয়তো। তবে তোকে আর একটা ফেসবুক আইডি দিচ্ছি, যেটা এখন ডিঅ্যাক্টিভেট করা। ওই আইডির সব ইনফরমেশন লাগবে আমার। কোন লোকেশন থেকে ইউজ করা হয়েছে, কোন লোকেশন থেকে লগ ইন করা হয়েছে, সব। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। 2 দিন সময় দে আমায়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মেয়েটা কে রে? কার ব্যাপারে এত ইনফরমেশন চাইছিস তুই? সব বলবো তোকে, আগে পুরো ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার হই আমি। ওকে, তুই এত টেনশন করিস না। টেনশন করছি না আমি, তুই আছিস তো আমার টেনশন কমানোর জন্য। তোর ছেলে কেমন আছে বল? পুরো ফার্স্ট ক্লাস। কয়দিন পরই 2 বছর কমপ্লিট হবে সার্থকের। দ্যাটস গুড। ওকে, আই উইল কল ইউ লেটার, বাই। ফোনটা কেটে দিয়ে পকেটে ঢুকিয়ে দরজা খুলল বিভোর। দরজা খুলেই বিনিতাকে দেখে অবাক হয় বিভোর। তুই এখানে? তোকে ডাকতে এসেছিলাম, এসে দেখলাম দরজা বন্ধ, তাই ওয়েট করছিলাম। তোকে না বলেছি এই অবস্থায় একদম সিঁড়ি দিয়ে ওঠানামা করবি না? এই যে মাথার ডাক্তার, এবার একটু চিন্তা কমাও। আমি সাবধানেই উঠেছি, অত চিন্তা করিস না তো আমাকে নিয়ে। তোর ননদ ঘুম থেকে উঠেছে? ওই দেখ রেডিও হয়ে গেছে। বিভোর ওপর থেকে মুখ বাড়িয়ে নিচের দিকে তাকাতেই চমকে ওঠে। শৈরীতি সেজেগুজে দাঁড়িয়ে আছে। অবাক হয় বিভোর। 20 মিনিটও হয়নি ও ওই রুম থেকে শৈরীতিকে গভীর ঘুমে দেখে বেরিয়েছে। এত তাড়াতাড়ি মেয়েটা রেডি হলো কি করে? এটা ভেবেই কোনো কুলকিনারা খুঁজে পায় না বিভোর। এই দাদা ভাই, চলে যেতে হবে তো, দেরি হলে কিন্তু মা রেগে যাবে খুব। তোর ননদ কি ম্যাজিক জানে নাকি রে? কেন রে দাদা ভাই, এই 1 সপ্তাহে তোর মন জয় করে নিল নাকি ওই ম্যাজিক দিয়ে? শুধু ফালতু কথা। এত তাড়াতাড়ি রেডি হলো কি করে সেটাই বলছিলাম। সেটা তুই তোর বউকে জিজ্ঞেস করে নিস। এখন চল। গাড়ি চলছে আপন মনে। সৌজন্য ড্রাইভিং সিটে, বিনিতা ওর পাশে, আর বিভোর শৈরীতি পেছনে বসেছে। কাঞ্জিলাল বাড়ি থেকে লাহিড়ী বাড়ির দূরত্ব 1 ঘন্টা। শৈরীতি ভালো করে ঘুম না হওয়ায় সে আবারও গাড়িতে ঘুমোচ্ছে। বিভোর বারবার তাকাচ্ছে শৈরীতির দিকে। কি মনে হতেই শৈরীতি ডান হাতটা নিজের হাতে তুলে নেয় বিভোর। মধ্যমা আর অনামিকা আঙুলের ঠিক মাঝে অবস্থিত কালো রঙের তিলটায় হাত বুলায় সে। মনে ভেসে আসে সন্ধ্যা তারার প্রোফাইলের সেই আংটি পরা হাতটার ছবি। চোখ খোলে বিভোর। তুমি যদি সত্যি আমার সন্ধ্যা তারা হও, তাহলে আমার থেকে সত্যটা লুকোনোর জন্য খুব বড় শাস্তি পেতে হবে তোমায়। হাতে কারোর স্পর্শ পেয়ে পিটপিট করে চোখ খোলে শৈরীতি। নিজের হাতটা বিভোরের হাতে আবিষ্কার করে সে। বিষয়টা খুব আশ্চর্যজনক লাগে শৈরীতির কাছে। চট করে হাতটা সরিয়ে নিলে অপ্রস্তুত হয় বিভোর। শৈরীতিকে জাগ্রত দেখে শুকনো ঢোক গেলে সে। তার উপর শৈরীতি ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বলবে ও শৈরীতিকে এখন? তো তোমার হাতের ক্ষতটা দেখছিলাম, এখন তো লাল হয়ে আছে, অয়েনমেন্টটা সাথে নিয়ে এসেছো? বিভোরের কথায় বিনিতা পেছন দিকে তাকালো। সৌজন্য একবার তাকায়, আবার ড্রাইভিংয়ে মন দিল। দাদা ভাই, তুই চিন্তা করিস না, বাড়িতে অয়েনমেন্ট আছে। বিনিতা কথাটা বলেই মুখ টিপে হাসে, সৌজন্যের দিকে তাকালো। বোনের বরকে বোনের প্রতি এতটা কেয়ারিং হতে দেখে বিভোরের প্রতি একটা ভালো লাগা কাজ করলো সৌজন্যের মনে। কিন্তু শৈরীতির মনে এখনও সন্দেহ কাজ করছে। বিভোরের কথাটা ঠিক হজম করতে পারেনি ও। রীতি, তোর সব বই কি আমাদের বাড়িতে? তুই বই ছাড়া কলেজ যাচ্ছিস কি করে? সৌজন্য গাড়ি চালাতে চালাতেই প্রশ্ন ছুড়ে দিল শৈরীতিকে। 2 দিন বই ছাড়াই যেতে হয়েছে, স্যারদের কোনো রকম ম্যানেজ করে দিয়েছে। কাল ওই বাড়ি থেকে সব বই নিয়ে আসতে হবে। আচ্ছা বোন, তোকে বিবাহিত অবস্থায় দেখে
তোদের ওই সন্দীপ স্যারের রিয়াকশন কেমন হয়েছিল? সৈরীতি সৌজন্যের প্রশ্নে একবার আর চোখে তাকায় বিভোরের দিকে। বিভোর ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। এই সন্দীপ স্যারটা আবার কে? সৌজন্য? রীতি তোমাকে সন্দীপ স্যারের কথা বলেনি? আরে ওই সন্দীপ স্যার বোনের কলেজের ভূগোলের প্রফেসর। বোনকে খুব পছন্দ করে, ওকে লাভ লেটারও দিয়েছিল। বিভোর তাকায় সৌরীতির দিকে। বাহ সৌজন্য, তোমার বোনের তো দেখছি খুব ডিমান্ড। তাহলে ওই সন্দীপ স্যারের সাথেই বিয়ে দিলে না কেন? সন্দীপ স্যারকে রীতি পছন্দ করতো না, ও অ্যাকসেপ্টও করেনি ওনার প্রপোজাল। বিভোর এর চাহনি দেখে বিরক্ত হয় সৌরীতি। পুরো কথোপকথনটাই বিষাক্ত মনে হতে থাকে ওর। ভাইয়া তুই ওনাকে কেন এসব কথা বলছিস বলতো? এক কথার আরেক মানে বের করেন উনি। বিভোরদা তোর হাজবেন্ড হয় রীতি, সম্মান কর। যথেষ্ট সম্মান করি আমি ওনাকে। বৌদি তোমার বরকে বলে দাও বেশি জ্ঞান না দিতে, না হলে আমিও বলে দেব তোমাদের বিয়ের আগে ভাইয়ার সমস্ত গোপন কথা। গোপন কথা? কি গোপন কথা রীতি? সৌজন্য শুকনো ঢোক গেলে। ওর বোন যে ওকে এভাবে ব্ল্যাকমেল করবে ও ভাবতে পারেনি। তোমরা সবাই একটু চুপ করবে, আমার ড্রাইভ করতে প্রবলেম হচ্ছে। সৌজন্যের কথায় সবাই চুপ করে যায়। সৌরীতি একবার বিভোরের দিকে তাকিয়ে জানলার বাইরের দিকে কলকাতা শহরটাকে দেখতে থাকে। সূর্য ডোবার মুহূর্তটা কলকাতা শহরে যেন আরও বেশি সৌন্দর্য এনে দিয়েছে। বিভোর তাকায় সৌরীতির দিকে, গলার স্বরটা খুব নিম্নে এনে বলে, সন্দীপ স্যারই কি তোমার সেই বয়ফ্রেন্ড সৌরীতি? চকিতে জানলা থেকে মুখ সরিয়ে বিভোরের দিকে তাকায় সৌরীতি। আপনি আজ একটু বেশি কৌতূহল দেখাচ্ছেন না মনে হচ্ছে আমার বিষয়ে? ভড়কে যায় বিভোর। নিজের কৌতূহল নিয়ে নিজেই বিরক্ত হয় সে। সৌরীতি আবারও জানলার বাইরে তাকায়। তোমার বিষয়ে সব জানার অধিকার আমার আছে সৌরীতি। আবারও মাথা ঘোরায় সৌরীতি। সৌজন্য আর বিনিতাকে একবার দেখে নিয়ে বিভোরের কাছে খানিকটা এগিয়ে যায় সে। ফুলশয্যার রাতে যে স্বামী তার স্ত্রীর কপাল কাটার কারণ হয়, সে আর যাই হোক স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। বিভোর সৌরীতির কপালের দিকে তাকায়। কপালের ব্যান্ডেজটা খুলে ফেললেও খুব গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যাবে কাটার দাগটা এখনও আছে। মনে মনে অনুশোচনা হয় বিভোরের। সন্ধ্যা আইডি ডিঅ্যাক্টিভ করায় সে রাগটা পুরোপুরি সৌরীতির ওপর দেখিয়েছে সে। সৌরীতি বিভোরকে চুপ করে থাকতে দেখে তাচ্ছিল্যভাবে হাসে সে। সমস্ত কথা কি হারিয়ে গেল ডক্টর বিভোর কাঞ্জিলাল? সরি। চলবে।